হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ। একটু ভাইয়াকে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং স্ক্রিন ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। একটু ভাইয়াকে এতটুকু এনশিওর করে দাও, চ্যাট বক্সে বা ফেসবুকের লাইভের কমেন্ট বক্সে একটু ভাইয়াকে জানিয়ে দাও। শুনতে পাচ্ছ আমার কথা তোমরা? ওকে, ওয়েবে ক্লিয়ার সিগন্যাল দিয়েছো। ফেসবুকে একটু দেখি সব কিছু ঠিকঠাক চলছে কিনা। ঠিক আছে, ফেসবুক থেকেও নুসরাত, তারপর মাহফুজুর, তাহিয়া সবাই বলতেছো ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর তোমাদের সাথে আবার ক্লাস নিচ্ছি। শেষ হয়তো কলেজ অ্যাডমিশনের ক্লাস করছো অনেকে, এখন হচ্ছে পুরো দমে কলেজের পড়াশোনা আমরা শুরু করতেছি। সো আজকে তোমরা জানো যে আইসিটির নতুন একটা অধ্যায় শুরু করব আমরা। সেটা হচ্ছে আইসিটির চতুর্থ অধ্যায়, যেটা হচ্ছে ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল। সো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই বলতে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আইসিটিতে অধ্যায়ই মূলত আছে গুরুত্বপূর্ণ তিনটা: সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, তারপর ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল, এবং তোমাদের প্রোগ্রামিং ভাষা। সো এই তিনটা অধ্যায় থেকেই তোমার দেখবা যে দুইটা করে সৃজনশীল আসতেছে অলমোস্ট। ঠিক আছে, সো প্রত্যেকটা অধ্যায়ই খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড এই এইচটিএমএল অধ্যায়টা এটা অনেকটাই মজার, অনেকটাই দেখবা যে ভিতর থেকে ভালো লাগতেছে অধ্যায়টা পড়ার সময়। সো দেখবা যে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে সব কিছু। অ্যান্ড যারা যারা আমার ক্লাস করো নাই বা আগে আমাকে চিনো না, আমি আমার পরিচয়টা দিয়ে নিই, যেহেতু আমার ক্লাসটা আজকে প্রথম। সো আমি হচ্ছি সারোয়ার হোসেন ইমন ভাইয়া। আমি এসিএস এর আইসিটি এবং ফিজিক্সের দায়িত্বে আছি। সো আমি তোমাদের সাথে এই অধ্যায়ের চতুর্থ অধ্যায়ের দায়িত্বে থাকবো এবং দ্বিতীয় অধ্যায়ের দায়িত্বে থাকবো। ঠিক আছে, সো ইনশাল্লাহ এই অধ্যায়টা আমরা খুবই সুন্দর করে কভার করব। যারা আমার ক্লাস করেছো তারা তো জানো, আর যারা করো নাই তাদেরকে বলে রাখি যে আমরা প্রত্যেকটা ডেফিনেশন, মানে তোমাদের সৃজনশীল লিখতে হবে তো, তাই না? সো সৃজনশীলের প্রত্যেকটা ডেফিনেশন, মানে প্রত্যেকটা তোমার সংজ্ঞা, অনুধাবনমূলক, জ্ঞানমূলক প্রত্যেকটা জিনিস ইনশাল্লাহ ক্লাসেই কভার হবে। অ্যান্ড আমি সবসময় এমনভাবে পড়ানোর চেষ্টা করি যেন স্টুডেন্টদের নিজে বাসায় মুখস্থ করতে না হয়, কারণ এই অধ্যায় 4-এর প্রথমে একটু পার্ট আছে যেটা তোমাদের সংজ্ঞা বা ডেফিনেশন বা অনুধাবনমূলক প্রশ্ন সেখান থেকে আসে। সো আমি সবসময় চেষ্টা করি যে এই জিনিসগুলো যেন স্টুডেন্টদের বাসায় মুখস্থ করতে না হয় বসে বসে, একদম যেন ক্লাসের মধ্যেই মনের মধ্যে গাইথা যায়। মানে ক্লাসের মধ্যেই তুমি চোখ অফ করলেই যেন তোমার মাথায় ডেফিনেশনটা চলে আসে। সো আজকের ক্লাসের উদ্দেশ্যটা সেটাই থাকবে, যেন চোখ অফ করলেই সব কিছু মনে পড়ে যায়, সেটা পরীক্ষার খাতাতেই হোক বা যে কোনো সময়। বলো সবাই রেডি কিনা ক্লাসটা শুরু করার জন্য? অ্যান্ড শুধুমাত্র আজকের জন্য ক্লাসটা হচ্ছে রাত 8:30-এ হচ্ছে, বাট আমাদের প্রত্যেকটা ক্লাসই হবে হচ্ছে বিকাল 3:30টায়। ঠিক আছে, শুধুমাত্র আজকের জন্যই হচ্ছে রাত 8:30-এ হচ্ছে। ওকে, 10টার আগেই ছুটি দিয়ে দিব। 10টায় ফিজিক্সের ক্লাস আছে বলতেছো, 10টার আগে ছুটি হয়ে যাবে। বলো সবাই রেডি অধ্যায়টা শুরু করার জন্য? সো আমি আবার বলতেছি, এই অধ্যায়ের প্রত্যেকটা জিনিস আমরা একদম মনের মধ্যে গাইতে যাবে, যেন ডেফিনেশনগুলো আমাদের মুখস্থ করতে না হয়। সো আমাদের এই অধ্যায়ের স্ট্রাকচারটা বলি যে কিভাবে আমরা আগাবো। সো এই অধ্যায়ে টোটাল ক্লাস আসবে তোমার 8টা। প্রথমে বলি যে অধ্যায় থেকে কি কি আসবে। তোমার এইচএসসি পরীক্ষাতে এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসবে, দুইটা সৃজনশীল আসবে। দুইটা যদি কোনো বোর্ডে না দেয়, কোনো কোনো বোর্ডে দুইটা দেয়, কোনো কোনো বোর্ডে একটা দেয়, একটা তো আসবেই ম্যাক্সিমাম কেসে। বা যেটা যদি তুমি বলো যে তোমার ভাগ্য ভালো, তাহলে দুইটাও আসতে পারে। সো দুইটা সৃজনশীল এই অধ্যায় থেকে আসবে। অ্যান্ড এমসিকিউ আসবে এখান থেকে, মনে করো যে 5 থেকে 7টা এমসিকিউ আসবে। সো অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এইচএসসি রেসপেক্টে যদি বলো, বা কলেজের যে কোনো পরীক্ষার খাতিরেই তুমি বলো না কেন, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। সো আমাদের টোটাল ক্লাস আসবে কয়টা, মানে এই অধ্যায়ে টোটাল ক্লাস কয়টা লাগবে? আমাদের টোটাল 8টা ক্লাস লাগবে। কয়টা? 8টা ক্লাস লাগবে অধ্যায়টাকে খুব ভালোভাবে শেষ করার জন্য। 8টা ক্লাসের প্রয়োজন হবে আমাদের। এরপর আমি ডেডিকেটেড ভাবে আরেকটা ক্লাস নিব সিকিউ এমসিকিউ সলভের উপর। মানে ওই ক্লাসে আমরা নতুন কোনো কনসেপ্ট পড়বো না, বোর্ডে আসা যে সৃজনশীল প্রশ্নগুলো আছে, যে এমসিকিউ প্রশ্নগুলো আছে, সেগুলো আমরা ক্লাসের মধ্যেই সলভ করে ফেলবো। ঠিক আছে, সো 8টা ক্লাস লাগবে আমাদের এই অধ্যায়ের কনসেপ্টগুলো শেষ করার জন্য, এবং পরবর্তীতে আরেকটা ক্লাস আমরা নিব এই অধ্যায়ের সিকিউ এবং এমসিকিউ সলভিং এর জন্য, স্পেশালি বলতে পারো এই ক্লাসটা। ঠিক আছে, ওকে। এখন এই 8টা ক্লাসের মধ্যে ডিভিশন করি আমরা। ঈদের আগে নিব 4টা ক্লাস, ঈদের আগে নিব 4টা ক্লাস, এবং ঈদের পর নিব 4টা ক্লাস। ঠিক আছে, ঈদের আগে যে 4টা ক্লাস নিব, এই 4টা ক্লাসের উপর একটা এক্সাম হবে ঈদের পর, এবং ঈদের পর যে 4টা ক্লাস নিব, ওই 4টা 4টা 8টা মিলিয়ে পুরো যে অধ্যায়ের যে ক্লাসগুলা এবং যে সিকিউ এমসিকিউ সলভিং ক্লাসটা হবে, সবটা অধ্যায় শেষে আমরা এই অধ্যায়ের উপর একটা মেগা এক্সাম নিব। ঠিক আছে, একটা মেগা এক্সাম নিব, যেটার উপর
গিফট থাকবে তোমাদের জন্য, ঠিক আছে? ওকে, সো আমাদের এই অধ্যায়ের শুরুর যে দুইটা ক্লাস, আমরা যেটা পড়বো বা যেই জিনিসটা আমাদের কাজে লাগবে এই শুরুর দুইটা ক্লাসে, আমরা হচ্ছে জ্ঞানমূলক মানে ক এবং খ উত্তর করা শিখব। বুঝতে পারছো? মানে আমাদের এই অধ্যায়ের শুরুর দিকের যে আলোচনাটা, এখান থেকে ক এবং খ নাম্বারের প্রশ্ন অনেক বেশি আসে। আচ্ছা, এই অধ্যায় মূলত কি নিয়ে পরিচিত বা এই অধ্যায় মূলত কি পড়বো এটা জানো? এই অধ্যায় মূলত আমরা ওয়েবসাইট বানানো শিখব, ঠিক আছে? HTML একটা ভাষা, সেই ভাষাটা আমরা শেখার চেষ্টা করবো এই অধ্যায়ে। সো আমাদের প্রথম দুইটা ক্লাসে আমরা কোনো HTML ভাষা শিখবো না বা ওয়েব পেজ কিভাবে বানাতে হয় এটাও শিখবো না। আমরা কিছু বেসিক ইন্ট্রোডাক্টরি জিনিসপত্র শিখবো যেগুলো থেকে অনেক বেশি ক আর খতে প্রশ্ন আসে, ঠিক আছে? সো আমাদের প্রথম দুইটা ক্লাসের টার্গেট হবে ক এবং খ। এখান থেকে ক এবং খ আসবেই, মানে আমি ক্লাসে যেটা বলে দিব এটাই দেখবা যে পরীক্ষায় আসছে, এটা আসবেই এখান থেকে। সো ক খ ফোকাসড হবে আমাদের প্রথম দুইটা ক্লাস। 3 নাম্বার ক্লাস থেকে হচ্ছে আমরা HTML ভাষা শেখা শুরু করবো, অর্থাৎ একটা ওয়েবসাইট বানানো শুরু করবো। ওকে, সো 3 থেকে 8 ওইটার মধ্যে আমাদের, বা 7টাও লাগতে পারে ক্লাস, ম্যাক্সিমাম কিছু ওয়ার্স্ট কেস 8টা ধরে রাখলাম। সো এই 7টা বা 8টা ক্লাসের মধ্যে আমাদের অধ্যায়টা কভার হয়ে যাবে। সো এটা হচ্ছে পুরো অধ্যায় আমরা কিভাবে আগাবো এটার একটা সামারি। এখন বলো তোমরা তৈরি কিনা অধ্যায়টা শুরু করার জন্য? অ্যান্ড এই অধ্যায়টা পড়ার জন্য আগে কোনো বেসিক লাগবে? উত্তর হচ্ছে না, আগে কোনো বেসিক থাকার দরকার নেই। এখন হচ্ছে তোমাদের মনে আরেকটা প্রশ্ন, অনেকে হয়তো নতুন জয়েন করছো, যে ভাইয়া চ্যাপ্টার 3 এর ক্লাসগুলো করা হয় নাই, এখন কি চ্যাপ্টার 4 শুরু করব? আমি বলবো হ্যাঁ, চ্যাপ্টার 4 লাইভে শুরু করো, কারণ লাইভে ক্লাস করলে একটা ফ্লো থাকে, একটা আমেজ থাকে, ওই আমেজের ফ্লোতে অধ্যায়টা শেষ হয়ে যায়। বাট এখন যদি চ্যাপ্টার 3 এর রেকর্ডেড ক্লাসটা করতে যাও, তোমার রেকর্ডেড ক্লাস করতে করতে ঈদ হয়ে যাবে। এরপর ঈদের পরে দেখবে যে এই অধ্যায়ও সবটা রেকর্ডেড হয়ে গেছে, ওইটা দেখে মজা পাবা না। সো এই অধ্যায়টা লাইভে যেহেতু করতেছো, লাইভেই করো। চ্যাপ্টার 3 যেটা তোমাদের এখনো করা হয় নাই, যাদের করা হয় নাই, যখন তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পোর্শনটা পড়াবে তখন আগের অংশটুকু দেখে নিও, ঠিক আছে? ওকে ওকে, ডান দেখতে পাচ্ছি আদিত্য, মেহেদি, শারমিন, এবং ওইভাবেও দেখতে পাচ্ছি অনেকেই রেডি বলতেছো। তৃতীয় অধ্যায়ের বাকি অংশটুকু এই অধ্যায়ের সাথে রিলেটেড না। ওকে, ঠিক আছে, আফিয়া, সাজিদ, তামিম, ঠিক আছে, ডান। তাহলে আমরা চলো শুরু করি এই অধ্যায়টা, আমরা পড়াশোনা শুরু করি, চলো। সো আমরা বলছিলাম যে অধ্যায়ের শুরুতে আমরা যে দুইটা ক্লাস নেব, দুইটা ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, বাট ইন্ট্রোডাক্টরি হলেও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানেও বোঝার মতো অনেক কনসেপ্ট আছে যেগুলো ক আর খতে বেশি কাজে লাগবে। সো আমাদের মূলত এই ওয়েবসাইটের একটু ইতিহাস সম্পর্কে পড়তে হবে। শুরুতে এই ওয়েবসাইটের ইতিহাস সম্পর্কে একটু পড়তে হবে। সো তোমরা গবেষণা যে প্রতিষ্ঠানগুলো ওইগুলোর নাম শুনছো, বা রিসার্চ পেপার বা রিসার্চ নিয়ে কাজ করে এই প্রতিষ্ঠানগুলোর নাম শুনছো, বা তোমাদের বড় ভাইয়া আপু বা অনেকের সাথে কথাবার্তা বললে হয়তো দেখবা যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তারা হচ্ছে 4th ইয়ারে যে একটা রিসার্চ করে, মানে একটা পেপার পাবলিশ করতে হয়। সো এই যে গবেষণার কাজগুলাতে নিজে যেরকম নতুন কিছু তোমার তৈরি করতে হয়, বা নতুন কোনো কনসেপ্ট বিল্ড করতে হয়, বা নতুন কিছু থিঙ্ক করতে হয়, ঠিক তেমনি আরেকজন অন্য জায়গায় কি কি লিখছে বা কি কি বানায় রাখছে অলরেডি, সেগুলো তোমার পড়তে হয়। ওকে, তার মানে গবেষণার কাজে তুমি যখন গবেষণা করতেছো, মনে করো তুমি আজকে গবেষণা করতেছো যে কিভাবে ওয়েবসাইট বানানো যায়, সাপোজ। সো তোমার এই গবেষণাটা করার জন্য, মনে করো তুমি গবেষণা করে তোমার যে শিখন ফলটা বা তুমি যে জিনিসটা জানলা এটা লিখে অন্যদেরকে জানাবা। তাইলে বলো, তুমি যে শিখতেছো এই শেখার জন্য, বা তুমি যে লিখবা এটা সম্পর্কে, এটার জন্য তোমার এইটা সম্পর্কে যত রকমের জিনিসপত্র আছে সবগুলা কি তোমার আগে দেখা লাগবে না? মনে করো আরেকজন লোক আছে জামাল, সে হচ্ছে ওয়েবসাইট সম্পর্কে অনেক কিছু লিখে রাখছে, ওইটা তোমার পড়ে দেখতে হবে। আরেকজন লোক আছে তোমাদের মাঝে, মনে করো মাহফুজ, সে হচ্ছে অনেক কিছু লিখে রাখছে, তার এটা তোমার পড়ে নিতে হবে, তাই না? বলো পড়তে হবে কিনা? তার মানে রিসার্চের কাজে আমাদের নিজে থেকেও একটা লেখা পাবলিশ করতে হয়, যে আমি যেটা লিখতেছি এটা আরেকজন যেন পড়ে জ্ঞান অর্জন করতে পারে, এবং আমার নিজের জ্ঞান অর্জন করার জন্য কি করতে হয়, আরেকজনের পেপারগুলা পড়তে হয়। বুঝতে পারছো এতটুকু? তার মানে গবেষণার কাজে আমাদের সবসময় কি করতে হয়, এক্সপ্লোর করতে হয় যে নতুন কি আছে, নতুন কি করা যায়, মানে আমি নতুন কি করতে পারি, এখন কি কি বানানো আছে, এই জিনিসগুলো আমাদের দরকার হয়। সো আমাদের একটা কোম্পানি ছিল, সালটা ছিল হচ্ছে 1989, এটা বইয়ের একদম প্রথম পেজে তুমি পেয়ে যাবা। 1989 সালে একটা কোম্পানি ছিল, যে কোম্পানিটার নাম ছিল CERN বা সার্ন কোম্পানি। এই কোম্পানিটার কাজ কি,
এই কোম্পানিটা হচ্ছে একটা গবেষণা কোম্পানি। কি কোম্পানি? একটা রিসার্চ কোম্পানি বা একটা গবেষণা কোম্পানি। তাইলে আমাকে বলো, এর কাজ যদি হয় গবেষণা, তাইলে এই গবেষণার জন্য এর কি অন্যান্য যে গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে তারা কি কি নিয়ে কাজ করতেছে ওইগুলা পড়া লাগবে না? এবং সে কি কি কাজ করে কি কি পাইলো, সে নতুন কি উদ্ভাবন করলো, এগুলো কি মানুষের জানাইতে হবে না? বলো এই কাজটা করতে হবে কিনা? ইয়েস অর নো, সবাই রেসপন্স করো। এই কাজটা করতে হবে কিনা বল। তারা যেহেতু একটা গবেষণা প্রতিষ্ঠান, তাদের অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানগুলোর কি নিয়ে কাজ করতেছে এটা তাদের পড়াশোনা করা লাগবে, এবং তারা নিজে কি আইডেন্টিফাই করতেছে বা কি আবিষ্কার করতেছে এটা অন্যদের জানাইতে হবে, পড়া লাগবে, রাইট? এই তো সবাই একমত। তার মানে এই গবেষণা প্রতিষ্ঠানগুলার অনেকগুলা ফাইল থাকে, অনেকগুলা ফাইল যেই ফাইলগুলাতে কি হয়, এক একটা গবেষণার জিনিসপত্র থাকে। মনে করো তুমি এই জায়গাতে একটা গবেষণা করলা, গবেষণার ফাইলের টপিক হচ্ছে মুরগির দাম কেন বাড়ছে। সো এক একটা কাজের যে গবেষণাগুলা, ওই গবেষণাগুলার ডকুমেন্ট বলতে পারো বা লিখিত প্রকাশ বলতে পারো। সো এরকম অনেকগুলা ফাইল থাকে একটা রিসার্চ কোম্পানির আন্ডারে। তার মানে একটা রিসার্চ কোম্পানির কাছে কি থাকে, অনেকগুলা এরকম ফাইল থাকে। তাইলে আমাকে বলো গবেষণার কাজে কি দরকার হচ্ছে আমাদের? আমাদের দরকার হচ্ছে আমার আমার একটা কোম্পানি আছে এ, আরেকটা গবেষণা কোম্পানি আছে বি। দুইটাই যদি গবেষণা কোম্পানি হয়, আমাদের কাজের খাতিরে, আমাদের কাজের স্বার্থে আমার কাছে যে ফাইলগুলো আছে এগুলা তারে পাঠাইতে হয়, তার কাছে যে ফাইলগুলো আছে এগুলা আমারে পাঠাইতে হয়। কারণ আমাদের কাজটাই এরকম যে আমার কাছের ফাইলগুলো তার দেখা লাগবে, তার কাছের ফাইলগুলো আমারও দেখা লাগবে, রাইট? তার মানে আমার কাছের ফাইলগুলো তারও দেখা প্রয়োজন, তার কাছের ফাইলগুলো আমারও দেখা প্রয়োজন, কারণ আমরা দুজনেই গবেষণা করতেছি, নতুন কিছু তৈরি করতে যাচ্ছি। এখন বলো, আদিকালে এই যে ফাইলগুলা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে পাঠাইতে হইতো, এটা কি অনেকটা বোরিং কাজ না? মনে করো ঠেলা গাড়ি দিয়ে আমি পাঠাচ্ছি, আমার এখান থেকে তোমার বাসায় একটা ফাইল পাঠাচ্ছি ঠেলা গাড়ি দিয়ে, ওইটা যাইতে যাইতে 7 দিন লাগছে। তাইলে বলো তো, তুমি যে রিসার্চ করতেছিলা 7 দিন পরে কি আর একই মন মানসিকতা থাকবে? তোমার আজকে সকালে মনে হয় যে আমি খুব ভালো করে পড়বো, আজকে সারাদিন কোপায় পড়বো, 2 ঘন্টা পরেই দেখবা যে ওই মোমেন্টামটা আর থাকে না। তাইলে যেই লোকটা রিসার্চ করতে চাচ্ছিল, সে যদি এই ফাইলগুলা পাইতে 7 দিন লাগে, তার কি ওই আগের মতো মন মানসিকতাটা থাকবে বা আগের মতো আমেজটা থাকবে? থাকবে না, রাইট? তার মানে এই যে আগের দিনে এই ফাইলগুলা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে পাঠাইতো, এটা খুবই মানে ইনএফিশিয়েন্ট একটা কাজ ছিল। বাই রোড পাঠাইতে হইতো, সেটা খুবই ইনএফিশিয়েন্ট, তাই না? তোমরা কি আগে ওই যুগে যাইতে চাও না আশা করি অনেকে। সো আমাদের এরপর যেই কাজটা হয়, আমাদের একজন বিজ্ঞানী আছে, বিজ্ঞানীর নাম কি? টিম বার্নার্স-লি। জাস্ট মুভির মতো ক্লাসটা দেখে যাও, কিছুই পড়া লাগবে না, কিছুই লোড নেওয়া লাগবে না। টিম বার্নার্স-লি, কিছু লিখাও লাগবে না, ঠিক আছে? কিছু লিখাও লাগবে না, জাস্ট মুভির মতো দেখে যাও ক্লাসটা। সো টিম বার্নার্স-লি একজন বিজ্ঞানী আছে, তিনি একটা আইডিয়া নিয়ে আসলেন। তিনি যে আইডিয়াটা নিয়ে আসলেন যে আচ্ছা, আমাদের কাছে কি আছে, আমরা একটা কোম্পানি, আমাদের কাছে অনেকগুলো ফাইল আছে। বি আর একটা প্রতিষ্ঠান, তাদের কাছে অনেকগুলো ফাইল আছে। আমাদের কি দরকার? আমার ফাইলগুলো যেন সে দেখতে পারে, তার ফাইলগুলো যেন আমি দেখতে পারি। আমাদের উদ্দেশ্য তো এটাই, আমার ফাইলগুলো যেন সে দেখতে পারে, তার ফাইলগুলো যেন আমি দেখতে পারি। উদ্দেশ্য তো আমাদের সেটাই। সো বিজ্ঞানী টিম বার্নার্স-লি একটা আইডিয়া দিয়েছেন যে আমাদের যদি এমন একটা কিছু থাকে, এমন একটা ফাইল থাকে, দেখো বলছে যে আমাদের যদি এমন একটা ফাইল থাকে যেই ফাইলের মাঝে অন্য সবগুলা ফাইলকে আমরা লিংক করে রাখছি। মনে করো যে আমার এই জায়গাতে একটা বাটন দিলাম, এই বাটনে ক্লিক করলে এই ফাইলটা ওপেন হয়। তারপর এখানে আরেকটা বাটন দিলাম, এখানে ক্লিক করলে এই ফাইলটা ওপেন হয়। এবং ইন্টারনেটের থ্রুতে এই যে ফাইলটা আছে, এটা তুমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি দেখতে পারো, তাহলে ব্যাপারটা কেমন হয়? দেখো আগে কি হইতো, তোমার ফাইলগুলো তারে পাঠাইতো, তো তার ফাইলগুলো তোমারে পাঠাইতো, বাই রোড, অনেক হ্যাসেলের কাজ। টিম বার্নার্স-লি একটা আইডিয়া দিল যে হোয়াট ইফ আমাদের কাছে ফাইল থাকে একটা, দেখো ফাইল একটা, ওখানে আমরা কি করছি, আমাদের যে আদার্স ফাইলগুলো আছে ওগুলো আমরা লিঙ্ক আপ করে রাখছি। ওগুলা কি করছি? লিঙ্ক আপ করে রাখছি। তার মানে এখানে ক্লিক করে আমরা এটা দেখতে পারি, এখানে ক্লিক করলে আরেকটা দেখতে পারি। এবং এই যে আমাদের যে একটা ফাইল আমরা বানাইছিলাম, ওই একটা ফাইল পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা দেখতে পারবো। এটাই ছিল টিম বার্নার্স-দের আইডিয়া, যে আইডিয়াটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, বা সংক্ষেপে বলতে পারলো WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব।
ওকে, তার মানে আমাদের কনসেপ্টটা বোঝো। আমাদের যে এটা কিন্তু পড়াশোনার জিনিসটা বা এটা জাস্ট একটা ইতিহাস, তোমাদের জাস্ট জিনিসটা বোঝানোর জন্য যে আসলে কি আমরা পড়তেছি। আমাদের কাছে অনেকগুলো ফাইল ছিল, আরেকটা কোম্পানির কাছে অনেকগুলো ফাইল ছিল, আমাদের কি দরকার, একজনের কাছে আরেকজন ফাইল আদান প্রদান করা আমাদের দরকার। সো আগেকার দিনে এটা খুবই সমস্যার কাজ ছিল। তখন বিজ্ঞানী টিম বার্নার্স-লি একটা আইডিয়া দিল যে আচ্ছা, হোয়াট ইফ আমাদের কাছে ফাইল থাকবে একটা ফাইল আমাদের কাছে আছে, যেই ফাইলে আমরা অন্যান্য ফাইলগুলো লিঙ্ক আপ করে রাখবো, এবং আমাদের যে ওই একটা ফাইল আছে এটা আমরা ইন্টারনেটের থ্রুতে পৃথিবীর যে কোনো জায়গা থেকেই দেখতে পারবো। তাইলে ব্যাপারটা কি হইলো, আমি এখন যদি এই ফাইলটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পারি, এখানে এটার সাথে যেহেতু এটা লিঙ্ক আপ করা আছে, আমি এখানে ক্লিক করলে এটাও দেখতে পারবো, এখানে ক্লিক করলে এটাও দেখতে পারবো। তার মানে আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে একজন আরেকজনের ফাইল কিন্তু এখন দেখতে পারতেছে, রাইট? একজন আরেকজনের ফাইল কিন্তু দেখতে পারতেছে। এই যে টিম বার্নার্স-লি ওই যে একটা ফাইলের কথা বলছে যে আমরা এমন একটা ফাইল বানাবো যেটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখা যাবে, এই ফাইলটার নাম হচ্ছে ওয়েব পেজ। এই ফাইলটার নাম কি? ওয়েব পেজ। যেখানে কি করা থাকে, যেখানে অন্যান্য যে দরকারি ডকুমেন্টগুলো আছে, অন্যান্য যে দরকারি ফাইলগুলো আছে, সেগুলো লিঙ্ক আপ করা থাকে। সেগুলো কি করা থাকে? লিঙ্ক আপ করা থাকে। এই লিঙ্ক আপের একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে হাইপার লিঙ্ক বলা হয় এটাকে। এগুলো আমরা আরো অনেক ডিটেলসে পড়বো, আপাতত জাস্ট নামটা মনে রাখো। এটার আরেকটা নাম আছে, এই লিঙ্ক আপের আরেকটা স্পেশাল নাম বলতে পারো, সেটা হচ্ছে হাইপার লিঙ্ক করা থাকে। আর যে লেখাগুলা বা টেক্সটগুলা, টেক্সট মানে লেখা, যে লেখাগুলা এখানে অ্যাটাচ করা থাকে এগুলাকে বলা হয় হাইপার টেক্সট। ওকে, এখানে পি একটা মিসিং গেছে। ওকে, সো ওভারঅল পুরো ইতিহাসটা বুঝছো। আমাদের কাছে একটা কোম্পানি আছে, আমাদের কাছে অনেক ফাইল ছিল, আরেকটা কোম্পানির কাছে অনেক ফাইল ছিল, দুইজনের মধ্যে ফাইল আদান প্রদান করার দরকার ছিল, বাট বাইরের এটা অনেক হ্যাসেল। তখন বিজ্ঞানী টিম বার্নার্স-লি একটা আইডিয়া নিয়ে আসলো। আইডিয়াটার নাম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আইডিয়াটা কিভাবে কাজ করে, যে আচ্ছা, আমাদের কাছে এখন অনেকগুলো ফাইল না থেকে আমরা ফাইল বানাবো একটা। আমাদের কাছে একটা ফাইল থাকবে যেখানে অনেকগুলো ফাইল, আমাদের যে দরকারি ফাইলগুলো আছে, আমাদের কোম্পানির সকল ফাইল এখানে লিঙ্ক আপ করা থাকবে। এই লিঙ্ক আপের তিনি একটা স্পেশাল নাম দিয়েছেন, তিনি জাস্ট আদর করে ডাকতেছে, আর কিছুই না। আদর করে উনি লিঙ্ক আপটাকে বলতেছে হাইপার লিঙ্ক। ওকে, ওই যে একটা পেজ বানাইছে উনি, ওইটার নাম দিয়েছে উনি ওয়েব পেজ। বুঝতে পারছো? তার মানে টিম বার্নার্স-লি সর্বপ্রথম আমাদের এই যে ওয়েব পেজটা, এই ওয়েব পেজের যে একটা ওয়েব পেজ কিছুর নামে হইতে পারে, বা একটা ওয়েব পেজ কিছু একটা জিনিস হইতে পারে, এইটার প্রবর্তক, বা উনি প্রথমে এই আইডিয়াটা দেন। জাস্ট এই ইতিহাসটুকু বুঝছো কিনা আমাকে জানো। ক্লিয়ার সবাই? এখানে কিন্তু পড়ার মতো কিছু নাই, এটা মনে রাখার মতো কিছু নাই। হাইপার লিঙ্ক, হাইপার টেক্সট, এগুলো নিয়ে আমরা অনেক ডিটেলসে পড়বো, এগুলো মনে রাখার কিছু না। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, এখন আমরা কি নিয়ে পড়াশোনা করব? আমাদের পড়াশোনার কনসার্ন কি? এই যে ওয়েব পেজ, এইটা নিয়ে পড়াশোনা করব। এই যে ওয়েব পেজটা, এটা নিয়ে পড়াশোনা করব। প্রত্যেকটা জিনিস ক্লাসের মধ্যে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবা। ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার বলবা না যতক্ষণ পর্যন্ত চোখ অফ করলে মনের মধ্যে ভাইসা না আসে লেখাটা। মনে করো আমি তোমাকে বললাম ওয়েব পেজ কাকে বলে, ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার বলবা না যতক্ষণ না পর্যন্ত চোখ অফ করলে তুমি ডেফিনেশনটা দেখতে পারো বা লিখতে পারো নিজের মন থেকে আসে, ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার বলবা না। এটা হচ্ছে তোমাদের প্রতি আমার উদ্দেশ্য। অ্যান্ড তোমরা যতক্ষণ ক্লিয়ার না বলবো ততক্ষণ ক্লাস মনে করো যে আমি নিতেই থাকবো, প্যারা নিও না। সো আমরা কোনটা নিয়ে পড়বো? এই ওয়েব পেজটা নিয়ে পড়বো, যেটা টিম বার্নার্স-লি আমাদের বলছিল যে আমরা এমন একটা পেজ বানাবো যেখানে অন্যান্য জিনিসপত্র আমরা লিঙ্ক করে রাখবো, এন্ড এইটা ইন্টারনেটের সব জায়গা থেকে আমরা দেখতে পারবো। সো আমরা কি নিয়ে পড়াশোনা করব? পড়াশোনার টপিকটা কি? এই ওয়েব পেজ নিয়ে আমরা পড়াশোনা করব, এইটা বানানো নিয়ে পড়াশোনা করব। ওকে, সো পড়াশোনার টপিকটা আমরা বুঝলাম। এখন আসি ওয়েব পেজে। এই ডেফিনেশনটা আসে, এই ডেফিনেশনটা তোমাদের পরীক্ষাতে আসবে যে ওয়েব পেজ কি। এখন বোর্ডে কি লেখা আছে এটা ভুলে যাও, আমাকে বলো, তোমরা তো ফোন চালাইছো তাই না? সবারই তো ফোন আছে। ফোনের মধ্যে কি থাকে বলো তো? ছবি থাকে না? সামনে ঈদ আসতেছে, সবাই ছবি তুলবা। তার মানে মনে করো এটা একটা ছবি, একটা ছবির নাম কেমন থাকে কখনো দেখছো? একটা ছবির নাম, তোমার ফোনের একটা ছবির ডিটেলসে যেয়ে দেখবা নাম কেমন থাকে। দেখবা যে ছবির নাম থাকে এরকম, যে সামথিং কিছু একটা ডট জেপিজি, এরকম কিছু একটা থাকে, এরকম কিছু একটা নাম সেখানে থাকে। একটা ছবি এরকম কিছু একটা নাম থাকে। তারপর তোমার একটা ভিডিও ফাইল, তোমার মোবাইলে অনেক ভিডিও গান আছে না? একটা ভিডিও ফাইল, কখনো যদি ভিডিও ফাইলের নামটা দেখো, নামটা এরকম থাকে অনেক সময় .mp4, এরকম আরো অনেক ফরম্যাট আছে, আমি জাস্ট একটার কথা বলতেছি।
সো ছবির ক্ষেত্রে ডট জেপিজি, ডট পিএনজি, মুভির ক্ষেত্রে বা ভিডিওর ক্ষেত্রে ডট এমপি4, এরকম অনেকগুলো ফাইল আমাদের ফোনে আছে। আমাদের ফোনে কি থাকে, অনেকগুলো ফাইল থাকে, তাই না? এই ফাইলগুলোকে আমরা কি বলি বলতো? ছোটবেলার পড়াশোনা জিনিস, ওই যে ইলেকট্রনিক মেইল, এইরকম জিনিসপত্র, যে আমাদের যেইটাই ডিভাইসে চলে আসে ওইটাকে আমরা বলি ইলেকট্রনিক জিনিসপত্র, তাই না? তার মানে এই যে এই ফাইলগুলা, এই যে ছবিগুলা, এই যে ভিডিওগুলা বা পিডিএফ গুলা, এই সবগুলাই কি বলতো, কিরকম টাইপের ফাইল বলো? কিরকম টাইপের ফাইল? ইলেকট্রনিক ফাইল, তাই না? কিরকম টাইপের ফাইল? ইলেকট্রনিক ফাইল। ওই যে ইমেলকে যখন আমরা মোবাইল দিয়ে পাঠাই বা কম্পিউটার দিয়ে পাঠাই, ওটা কি বলি? ইলেকট্রনিক মেল। ব্যাপারটা ওই রকম। এই যে ফাইলগুলা, এগুলা কি তোমার হাতে আছে? হাতে রাখা ফাইল না তো, এগুলা কম্পিউটারের মধ্যে আছে, তাই না? বা ফোনের মধ্যে আছে, তখন এগুলার নাম হয়ে যায় ইলেকট্রনিক ফাইল। বুঝতে পারছো? তার মানে এই যে জিনিসগুলা, এগুলাকে আমরা কি বলি? এই জিনিসগুলাকে আমরা বলি হচ্ছে এক একটা ফাইল। আমাদের ফোনে এক একটা ফাইল বলি এগুলাকে, রাইট? এইগুলাকে বলি আমরা এক একটা ফাইল। এগুলার একটা স্পেশাল নাম কি? কি টাইপের ফাইল বলো তো? তাড়াতাড়ি বলো, কি টাইপের ফাইল এগুলা? ছবি, তারপর ভিডিও, পিডিএফ, এগুলা কি টাইপের ফাইল বলো তো? ইলেকট্রনিক ফাইল। ইলেকট্রনিক ফাইল। বুঝছো? তার মানে আমাদের ফোনে যাই আছে, আমাদের ফোনে ছবি আছে, ভিডিও আছে, পিডিএফ আছে, যাই আছে, সবগুলা কি কি? সবগুলো হচ্ছে এক একটা ইলেকট্রনিক ফাইল। সবগুলা কি? সবগুলো হচ্ছে এক একটা ইলেকট্রনিক ফাইল। আমাদের ওয়েব পেজ, যেটা ওয়েব পেজ কি? ওই যে টিম বার্নার্স-ই যেটার আইডিয়া দিছেন, যে এমন একটা কিছু থাকবে যেটা এখানে একটা বাটন থাকবে, এটা ক্লিক করলে এই ফাইল দেখতে পাবো, এখানে একটা ছবি থাকবে বা এখানে কিছু টেক্সট থাকবে, কিছু লেখা থাকবে, এরকম কিছু একটা, যেটা আমরা নর্মালি এখন বর্তমানে সব ওয়েবসাইটে আমরা দেখি। তোমরা যেটা দিয়ে কোর্স কিনছো ওই ওয়েবসাইটও কিন্তু তোমরা দেখছো যে ওয়েব পেজটা কিরকম, আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে? এই যে মনে করো ওয়েবসাইটে গেছো, এই যে জিনিসটা তুমি দেখতেছো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা ওয়েব পেজ। এটা কি একটা? এটা হচ্ছে একটা ওয়েব পেজ। তারপর তুমি অন্য একটা পেজে যাও, এখান থেকে অন্য একটা কিছুতে যাও, মনে করো তুমি এখানে গেলা, এটা আরেকটা ওয়েব পেজ। বুঝতে পারছো? তার মানে একটা ওয়েব পেজ বলতে আমরা কিরকম বুঝি? যে এরকম কিছু একটা, যেখানে একটা বাটন থাকবে, এখানে ক্লিক করলে অন্য একটাই যাবে, অন্য একটা ফাইল ওপেন হবে, এরকম একটা স্ট্রাকচারকে আমরা বলি হচ্ছে ওয়েব পেজ। ওকে, এখন আমরা কি পড়তেছিলাম? ডিভাইসের ফাইল পড়তেছিলাম, যে আমাদের ফোনে পিডিএফ থাকুক বা এমপি4 থাকুক বা যে কোনো কিছুই থাকুক, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি হচ্ছে ইলেকট্রনিক ফাইল। এগুলোকে আমরা কি বলি? ইলেকট্রনিক ফাইল। এখন ওয়েব পেজ যে জিনিসটা, ওয়েব পেজ নিজেও একটা ইলেকট্রনিক ফাইল। ওয়েব পেজ নিজেও একটা কি ফাইল? একটা ইলেকট্রনিক ফাইল। তার মানে ওয়েব পেজ আর নর্মাল একটা ছবি, নর্মাল একটা ভিডিও, এগুলোর মধ্যে কোনো ডিফারেন্স আছে বলো তো? কোনো ডিফারেন্স নাই। তোমার ওয়েব পেজ, ছবি, ভিডিও, এগুলো যেরকম একটা ফাইল, একটা ইলেকট্রনিক ফাইল, এরকম ওয়েব পেজটাও একটা ইলেকট্রনিক ফাইল। ওয়েব পেজটাও একটা ইলেকট্রনিক ফাইল। বিশেষত্বটা হচ্ছে এই ওয়েব পেজটা বানাইতে হয়। দেখো, বানানোটা শিখতেছি আমরা, কিন্তু ছবি, ভিডিও এগুলো বানানো শিখি না। সো এই ওয়েব পেজটা, এটা বানাইতে হয় আমাদের HTML ল্যাঙ্গুয়েজ দিয়ে। এটা আমরা আরো পরে পড়বো, এগুলো ডিটেলসে কেমনে বানাইতে হয়। এবং এটাকে ওপেন করে দেখতে হয় হচ্ছে ব্রাউজারে। এটা সম্পর্কে আমরা পরে আসতেছি। তার মানে আমি যদি তোমাকে বলি যে ওয়েব পেজ কাকে বলে, এটা ডেফিনেশন বলো মনের মধ্যে গাইতে গেছে কিনা। তুমি কি বলবা? যে ওয়েব পেজ হচ্ছে এমন একটা ইলেকট্রনিক ফাইল যেটা HTML ল্যাঙ্গুয়েজ বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি, এবং এটা ব্রাউজারে ওপেন করতে হয়। বলো ডেফিনেশনটা মনের মধ্যে গাচ্ছে কিনা, চোখ অফ করে এখন লিখতে পারবা কিনা। ওয়েব পেজ হচ্ছে এমন একটা ইলেকট্রনিক ফাইল যেটা HTML বা এটার পূর্ণরূপটা লিখবা, এগুলো মনে রাখার দরকার নেই, এমনি মুখস্থ হয়ে যাবে। HTML বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি, এবং এটা ব্রাউজারে ওপেন করতে হয়। বলো ক্লিয়ার কিনা ডেফিনেশনটা? মনের মধ্যে গাইতে গেছে কিনা, লিখতে পারবা কিনা? এই ডেফিনেশনটাই কিন্তু বইয়ের মধ্যে লেখা, যে ওয়েব পেজ হলো এক ধরনের ইলেকট্রনিক ডকুমেন্ট বা ইলেকট্রনিক ফাইল, যেটা সাধারণত HTML, এটার পূর্ণরূপটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি, এবং এটা ব্রাউজারের সাহায্যে আমরা দেখতে পারি, বা ব্রাউজারের সাহায্যে আমাদের ওপেন করে দেখতে হয়।
ক্লিয়ার ডেফিনেশন? ওকে, ডান। এখন একটা কথা চলে আসছে না যে ব্রাউজার কি, কই ওপেন করে দেখি। ঠিক আছে, এখন এই ব্রাউজার সম্পর্কে আমরা পড়বো। ঠিক আছে, এখন এই ব্রাউজার সম্পর্কে আমরা পড়বো। আচ্ছা, আমাকে বলো, এই যে ছবি, এই ছবি দেখার জন্য তুমি ফোনে কোন অ্যাপ ইউজ করো? ফটোজ অ্যাপ, তাই না? গুগল ফটোজ বা ফটোজই সাধারণত লেখা থাকে। সো ফটোজ একটা অ্যাপ্লিকেশন ইউজ করো না তুমি? একটা সফটওয়্যার ইউজ করো না ফটোজ নামে? বা একটা অ্যাপ্লিকেশন ইউজ করো না ফটোজ নামে? একটা ছবিতে ক্লিক করলেই সেটা ফটোজে ওপেন হয়, কেন? কারণ ছবি দেখার জন্য ওই অ্যাপটাই তৈরি করা হয়েছে বা ওই সফটওয়্যারটাই তৈরি করা হয়েছে যেটা ছবি রিড করে দেখাইতে পারে বা একটা ছবি তোমাকে আউটপুটে দেখাইতে পারে, বা একটা ছবিকে ওপেন করলে সে তোমাকে ওপেন করে দেখাইতে পারে। একটা ভিডিও ওপেন করলে কি সেটা ফটোজে ওপেন হয়, না ভিডিওজে ওপেন হয়, নাকি আরো অনেক প্লেয়ার আছে, ভিএলসি প্লেয়ার আছে, তারপর আরো অনেক প্লেয়ার আছে, ভিডিও প্লেয়ার। সো এক একটা ওপেন করলে কিন্তু এক একটা অ্যাপ্লিকেশন বা এক একটা সফটওয়্যারে ওপেন হয়, তাই না? এক একটা অ্যাপ্লিকেশন বা এক একটা সফটওয়্যারে ওপেন হয়। ছবি একটা ভিন্ন সফটওয়্যারে ওপেন হচ্ছে, ভিন্ন অ্যাপ্লিকেশন ওপেন হচ্ছে, ভিডিও একটা ভিন্ন অ্যাপ্লিকেশন ভিন্ন ফোল্ডারে ওপেন হচ্ছে, রাইট? একটা ভিন্ন ভিন্ন সফটওয়্যারে আমাদের ভিন্ন ভিন্ন ফাইল ওপেন হয়। একটা পিডিএফ যখন ওপেন করো, এটা কখনো ফটোজ অ্যাপ্লিকেশন ওপেন হয়? ফোন তো সবাই চালাও, ল্যাপটপ তো সবাই চালাও, ফটোজ অ্যাপ্লিকেশন ওপেন হয় একটা পিডিএফ যখন ওপেন করো? না, অ্যাডোবে রিডার বা পিডিএফ রিডার এরকম কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন হয়। তার মানে প্রত্যেকটা ইলেকট্রনিক ফাইল, প্রত্যেকটা ইলেকট্রনিক ডকুমেন্ট ওপেন করার জন্য বা পড়ে দেখার জন্য যে কি আছে ওটায়, ওটায় কি লেখছে ওটা দেখার জন্য কি লাগে? আমাদের একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগে। ছবির জন্য, ভিডিওর জন্য, পিডিএফ এর জন্য, যে কোনো ইলেকট্রনিক ফাইল পড়ে দেখার জন্য যেটা আসলে কি, সেটার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রয়োজন হয়। একটা অ্যাপ্লিকেশন বা কম্পিউটারের জায়গাতে তুমি সফটওয়্যার বলতে পারো, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের তোমার প্রয়োজন হয়। তার মানে প্রত্যেকটা ইলেকট্রনিক ফাইল দেখার জন্য যদি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রয়োজন হয়, তাহলে এই যে ছোট ভাই এই জায়গাতে আছে, এই যে ওয়েব পেজ ছোট ভাইটা এই জায়গাতে আছে, সে নিজেও তো একটা ইলেকট্রনিক ফাইল, তাহলে তারে দেখার জন্য আমার একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগবে কিনা বলো তো? একটা অ্যাপ্লিকেশন মানে ফোনের যে অ্যাপ বা একটা সফটওয়্যার প্রয়োজন হবে কিনা বলো তো? সেও তো একটা ইলেকট্রনিক ফাইল, সে তো দোষ করে নাই, তাই না? তার মানে এই ওয়েব পেজকে দেখার জন্য আমাদের কি দরকার? একটা সফটওয়্যার বা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার দরকার, দ্যাটস ইট। তার মানে ব্রাউজার জিনিসটা কি? এখন ডেফিনেশন, ব্রাউজার জিনিসটা কি পরীক্ষায় আসবে, ব্রাউজার কি লিখতে পারবা না? লিখবা এরকম, এই যে দেখো চোখের মধ্যে ভাসতেছে। ব্রাউজার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মাধ্যমে আমরা কোনো ওয়েব পেজকে ওপেন করে দেখতে পারি বা যে কোনো ঠিকানায় থাকা কোনো ওয়েব পেজকে আমরা দেখতে পারি, দ্যাটস ইট। বলো ডেফিনেশন মনের মধ্যে গাচ্ছে কিনা? ডেফিনেশন যদিও লেখা আছে, সো বলো লিখতে পারবা কিনা? তার মানে ওয়েব ব্রাউজার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার সাথে পৃথিবীর বিভিন্ন দেশে আরেকটু মানে কি বলে, মানুষ যখন বেশি পারে তখন এখানে রং ঢং লাগায়। পরীক্ষা হলে যেই প্রশ্নটা বেশি পারো ওটা দেখবা যে অনেকক্ষণ সময় ধরে লিখতেছো। সো ব্যাপারটা এরকম হয়, তুমি পারো এখন একটু রং ঢং লাগাইবা আর কি। যে ব্রাউজার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার সাহায্যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় রাখা পরস্পরের সাথে সংযুক্ত ওয়েব পেজগুলো ব্রাউজ করে দেখা যায় বা ওয়েব পেজগুলো দেখা যায়। বলো ক্লিয়ার ডেফিনেশন? সো এইরকম কয়েকটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা ব্রাউজার হচ্ছে আমাদের গুগল ক্রোম, তারপর এটার নাম কি? এটার নাম হচ্ছে গুগল ক্রোম, তারপর এটার নাম হচ্ছে ফায়ারফক্স, তারপর এটা হচ্ছে পশ কিডদের জন্য সাফারি, বুঝছো? সাফারি। ওকে, সো গুগল ক্রোম, ফায়ারফক্স এগুলোর সাথে আমরা সবাই পরিচিত। আর ওইটা আইওএসে দেখা যায়, আইফোনে দেখা যায়, সেটা হচ্ছে সাফারি। সাফারিও একটা কি? একটা ওয়েব ব্রাউজার যেটার মাধ্যমে আমরা একটা ওয়েব পেজকে খুলে দেখতে পারি, দ্যাটস ইট। তাহলে বলো এতক্ষণ যতটুকু পড়লাম ততটুকু একদম ক্লিয়ার কিনা? এতক্ষণ যতটুকু পড়লাম ততটুকু একদম মনের মধ্যে ক্লিয়ার কিনা? আমাকে বলো ততটুকু একদম মনের মধ্যে ক্লিয়ার কিনা? বলো ক্লাসটা বোরিং লাগতেছে নাকি মজা লাগতেছে? ক্লাসটা বোরিং লাগতেছে নাকি মজা লাগতেছে? আমি সবসময় চেষ্টা করি ক্লাসের মধ্যেই যেন তোমার প্রত্যেকটা ডেফিনেশন মনের মধ্যে গাইথা যায়, কারণ ডেফিনেশন ভাষায় মুখস্থ করাটা খুবই প্যারার। সো প্রত্যেকটা জিনিস যেন চোখ অফ করলে তোমার কাছে এখন ভাসে। তোমাকে যদি কেউ বলে পার্থক্য লেখো, তোমাকে কেউ যদি বলে ডেফিনেশন লেখো, এগুলো যেন তুমি এখন নিজের মতো বানায় বানায় লিখতে পারো, ঠিক আছে? ওকে ওকে, ডান 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 ডান। ওকে, আরো অনেক অনেক ব্রাউজার আছে, হ্যাঁ আরো অনেক ব্রাউজার আছে, ইউসি ব্রাউজার আছে, ওপেরা মিনি আছে, আরো অনেক ব্রাউজার আছে, এতগুলো মনে রাখা লাগবে না।
এখন আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। কি শিখতেছি? সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন, একটা সার্চ ইঞ্জিনের নাম বলো তো, সবাই চিনো, একটা সার্চ ইঞ্জিনের নাম বলো তো। একটা সার্চ ইঞ্জিনের নাম বললে তুমি বলবা সবার প্রথমে যেটা আসে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি গুগল। গুগল একটা সার্চ ইঞ্জিন। তারপর আরেকটা যদি বলি, তুমি বলবা যে বিং, এটাও একটা সার্চ ইঞ্জিন, বা ইয়াহু, এগুলো একটা সার্চ ইঞ্জিন। এখন সার্চ ইঞ্জিন জিনিসটা কি? সার্চ ইঞ্জিন জিনিসটা কি? আচ্ছা, আমার কাছে মনে করো 1,00,000 ওয়েব পেজ আছে। 1,00,000 ওয়েব পেজ আছে। প্রত্যেকটা ওয়েব পেজে মনে করো যে কিছু না কিছু লেখা আছে। এখন আমি চাই যে কোন ওয়েব পেজটাতে বিড়াল নিয়ে লেখা আছে, কোন ওয়েব পেজটাতে বিড়াল নিয়ে লেখা আছে। তাইলে দেখো, তোমার কাছে আমি ব্রাউজার দিয়ে দিলাম, যেটা দিয়ে তুমি ওয়েব পেজ ওপেন করে দেখতে পারো, একটা ওয়েব পেজ খুলে দেখতে পারো। তোমার কাছে আমি ওয়েব পেজ দিয়ে দিলাম, তার মানে ওয়েব পেজ ব্রাউজার দুটোই দিয়ে দিলাম, যে তুমি যে পানিও নাও আটাও নাও, এখন রুটি বানাও, তুমি দুইটাই তোমার দিয়ে দিছি, যে ওয়েব পেজও দিয়ে দিছি এবং ব্রাউজারও দিয়ে দিছি, যে এটা খুলে খুলে তুমি দেখতে পারবা। এখন বলো তো এটা সম্ভব কিনা, যে 1,00,000 ওয়েব পেজের মধ্যে কোনটার মধ্যে বিড়াল নিয়ে লেখা বা কোনটার মধ্যে বিড়াল আছে, এটা খুঁজে বের করা কি নর্মাল মানুষের পক্ষে সম্ভব? সম্ভব না। তার মানে আমাদের এমন একটা টুল প্রয়োজন, কি এমন একটা টুলস প্রয়োজন, এমন একটা টুলস প্রয়োজন, এমন একটা টুলস প্রয়োজন, যেটা আমাদের কি করবে, যত ওয়েব পেজ আছে পুরো ইন্টারনেটে, যত ওয়েব পেজ আছে সবগুলা থেকে খুঁজে আমাদের কাঙ্ক্ষিত তথ্যগুলো আমাদের দেখাবে। তাই না? বোঝার চেষ্টা করো, আমাদের কাছে ব্রাউজার আছে যেটা দিয়ে ওয়েব পেজ দেখতে পারি, ওয়েব পেজ আছে, কিন্তু একটা জিনিস, সেটা কোন ওয়েব পেজে লেখা আছে এটা খুঁজে বের করার জন্য আমাদের একটা টুলের প্রয়োজন হয়। আমাদের একটা টুলের প্রয়োজন হয়, যেটা কি করবে, যত ওয়েব পেজ আছে সবগুলা থেকে ছেঁকে ছেঁকে যেই জায়গাগুলোতে ওই জিনিসটা নিয়ে লিখছে সেগুলো আমাদের দেখাবে। এই কাজটাই করে গুগল, এই কাজটাই করে বিং বা ইয়াহু, যেটাই বলো। ঠিক আছে? তার মানে সার্চ ইঞ্জিনের ডেফিনেশন কি, কেমনে লিখবা? সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা টুল যেটা কি করে, যেটা ইন্টারনেটে রক্ষিত ওয়েব পেজগুলো থেকে তোমার কাঙ্ক্ষিত যে কি বলবো, কাঙ্ক্ষিত যে বৈশিষ্ট্য সেটা খুঁজে বের করে। ঠিক আছে? এখন তুমি যদি একটা তুমি হচ্ছে একটা নাও, একটা সার্চ ইঞ্জিন নাও, যেমন গুগল, এটা একটা সার্চ ইঞ্জিন। তুমি এই জায়গাতে সার্চ করো ক্যাট লিখে, হ্যাঁ, দেখবা যে ওই ওয়েব পেজগুলাই তোমার সামনে আসছে যেগুলোর মধ্যে ক্যাট নিয়ে লেখছে। এই যে ন্যাশনাল জিওগ্রাফি, এটার মধ্যে ক্যাট নিয়ে লেখছে। তারপরে এই যে এই cat.com, এটার মধ্যেও ক্যাট নিয়ে লেখছে। তারপরে এই ওয়েবসাইটটাতেও ক্যাট নিয়ে লেখছে, এটার মধ্যেও ক্যাট নিয়ে লেখছে। তার মানে তোমার কাছে ফিল্টার আউট করে ওই জিনিসগুলো চলে আসছে যেগুলো হচ্ছে তোমার কি, যে ওয়েবসাইটগুলো ক্যাট নিয়ে লেখছে, যে ওয়েব পেজগুলোর মধ্যে বিড়াল নিয়ে লেখা আছে। অনেকের অবস্থা এরকম, ঘুম পাইছে, আমার নিজেরই ঘুম পাইছে। ঠিক আছে? তার মানে ওয়েব পেজ হচ্ছে কি, যেখানে জিনিসপত্র থাকে। আর ব্রাউজার হচ্ছে কি, যেটা দিয়ে আমরা ওয়েব পেজ দেখি। আর সার্চ ইঞ্জিন কি করে, সে অনেকগুলো ওয়েব পেজের মধ্যে থেকে আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা খুঁজে নিয়ে আসে। তাইলে বলো, ওয়েব পেজ, ব্রাউজার আর সার্চ ইঞ্জিন কি সেম কিনা বলো তো? ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন কি সেম? ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন কি সেম বলো তো? 10টাই ছেড়ে দিব আমি, সমস্যা নেই। ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন কি সেম না? এই যে সহজ জিনিসটা, এই সহজ জিনিসটাই বোর্ডে আসা প্রশ্ন, যে ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন একই জিনিস না, ব্যাখ্যা করো। ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন একই জিনিস না, ব্যাখ্যা করো। যখন এরকম প্রশ্ন আসবে যে একই জিনিস কি না ব্যাখ্যা করো, প্রথম লাইনে, খ নাম্বারের প্রথম লাইনে তুমি লিখবা যে ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন একই জিনিস না। প্রথম লাইনে যেন তোমার উত্তরটা থাকে, প্রথম লাইনে উত্তরটা থাকলেই তুমি 2 এর মধ্যে 1 পেয়ে গেছো। ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন একই জিনিস না, এটা সবাই বুঝে গেছি অলরেডি। সো প্রথম লাইনে সেটা লিখে দিবা, কত পাইছো? 1। এরপরে আরো 1 পাওয়ার জন্য কি করতে হবে? ব্রাউজারের ডেফিনেশন দিবা, যে ব্রাউজার জিনিসটা কি। সার্চ ইঞ্জিনের ডেফিনেশন দিবা, সার্চ ইঞ্জিনের জিনিসটা কি, কেমনে কাজ করে। তারপর বলে দিবা যে উপরোক্ত আলোচনা থেকে বলতে পারি ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন একই জিনিস না। বলো, চোখ অফ করলে এখন তোমার যদি বলি ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন একই জিনিস না, ব্যাখ্যা করো, ওটা কি তুমি 5-6 লাইন লিখতে পারবা কিনা? অনুধাবনমূলক তো আমরা 5-6 লাইন 10 লাইনই লিখি, এই 5-6 লাইন লিখতে পারবা কিনা আমাকে বলো, ইয়েস অর নো। ইয়েস হইলে ডান। আমি বলছি ততক্ষণ পর্যন্ত ইয়েস না বলবা, মানে বলবা না যতক্ষণ পর্যন্ত নিজে চোখ অফ করে মাইন্ডে না রিড করতে পারো। নিজে যতক্ষণ পর্যন্ত মনে হয় যে লিখতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ইয়েস বলবা না। ঠিক আছে? হ্যাঁ, যে নো বলতে হয় তারা পিড়াও তো সবাই মিলা। স্প্যাম করতেছে, নো নো নো, একলা একলা বলতেছে।
সবাই বলতেছে ইয়েস, ও একজন বলে নো। সবাই বলতেছে ইয়েস, ওই একজন বলে নো। ঠিক আছে, তার মানে সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে আমাদের অনেকগুলো ওয়েব পেজ আছে, ওয়েব পেজগুলোর মধ্যে বিভিন্ন জিনিসপত্র নিয়ে লেখা আছে। এখন আমি চাই যে বিড়াল সম্পর্কে কোন ওয়েব পেজগুলোতে লেখা, এগুলো খুঁজে বের করব। তার মানে সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা টুল যেটার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত কোনো একটা তথ্য কোন ওয়েবসাইটে আছে বা কোন ওয়েব পেজে আছে সেটা খুঁজে বের করতে পারি। সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা টুল যার মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত একটা তথ্য কোন ওয়েব পেজে আছে সেটা আমরা খুঁজে বের করতে পারি। ঠিক আছে, বলো এখন ক্লিয়ার কিনা? বলো এখন ক্লিয়ার কিনা? ডেফিনেশনটা বলে দিলাম আবার। ক্লিয়ার ভাইয়া? তাহলে ক্রোমে গুগল থাকে কিভাবে? আচ্ছা, ক্রোমে গুগল থাকে, এটা একটা প্রশ্ন করছে। তাহলে ক্রোমে গুগল থাকে কিভাবে? আচ্ছা, এই যে সার্চ ইঞ্জিনটা, এটা কি কোনো অ্যাপ্লিকেশন বা কোনো সফটওয়্যার? দেখছো, এটা কোনো অ্যাপ্লিকেশন বা কিছু না, এটা একটা টুল। এটা মনে করো তার একটা সার্ভিস, একটা টুল, একটা তোমাকে সাপোর্ট দিচ্ছে। কি সাপোর্ট? তোমাকে খুঁজে দেওয়ার সাপোর্ট। কোন ওয়েব পেজে কি আছে এটা খুঁজে দেওয়ার সাপোর্টটা তোমাকে দিচ্ছে। কোন ওয়েব পেজে কি আছে সেটা খুঁজে দেওয়ার সাপোর্টটা তোমাকে দিচ্ছে। ঠিক আছে, তার মানে সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা টুল যেটার মাধ্যমে আমরা অসংখ্য ওয়েব পেজের মধ্যে থেকে আমাদের কাঙ্ক্ষিত যে তথ্য সেটা খুঁজে বের করতে পারি। আর ব্রাউজার কি? ব্রাউজার কিছুই না, ব্রাউজার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মাধ্যমে আমরা ওয়েব পেজ খুলে দেখতে পারি বা একটা ওয়েব পেজ আমরা ভিউ করতে পারি বা ওয়েব পেজ দেখতে পারি। দ্যাটস ইট। ওকে, ক্রোম তাহলে অ্যাপ না কেন? ক্রোম অ্যাপ না কেন? একটু আগে না বলে আসলাম, ব্রাউজার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটার মাঝে কি, যেটা একটা অ্যাপ, একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা হচ্ছে ওয়েব পেজগুলো দেখতে পারি, ওয়েব পেজগুলো খুলে দেখতে পারি। এখন তোমাদের কনফিউশনটা কেন লাগছে আমি বুঝছি, যে ভাই ক্রোমের ভিতরে তো গুগল থাকে। ভাই এই যে ক্রোমের ভিতরে গুগলটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন, এটা হচ্ছে আমাদের ওই টুলটা। বাট তুমি কিন্তু চাইলে এই গুগল ইউজ না করেও একটা ওয়েবসাইটে তুমি ওপেন করে দেখতে পারবা, একটা ওয়েবসাইট এখানে ওপেন করে দেখতে পারবা এই ক্রোমে। আমরা যখন ওয়েবসাইট বানানো শিখবো তখন আমরা দেখতে পারবো এই জিনিসটা, যে এই সার্চ ইঞ্জিন ব্যবহার না করেও তুমি কিন্তু এই ক্রোম যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে সেটার মধ্যে একটা ওয়েব পেজ ওপেন করে দেখতে পারবা। আর সার্চ ইঞ্জিনের কাজ কি? পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েব পেজে সকল ইনফরমেশন থেকে তোমার কাঙ্ক্ষিত ইনফরমেশনটা খুঁজে বের করে দেয়। ওকে, তার মানে ক্রোমের ভিতরে গুগল দেখাচ্ছে, তার মানে এটা গুগলের অ্যাপ না। মেইনলি তো এটা গুগলেরই অ্যাপ, কারণ গুগলই এটার মালিক, ক্রোমের মালিক তো গুগল। সো এই জায়গাতে এই যে এই টুলটা, জাস্ট এই সার্চিং এর টুলটা, এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। আর বাকি পুরাটা যেটা, সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে, এই যে তুমি এখানে একটা ওয়েবসাইটে ক্লিক করো, তোমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তুমি কি সার্চ করছো? না, তুমি ডিরেক্ট এই ইউআরএলটা লেখছো বা এই অ্যাড্রেসটা লেখছো, ফলে তোমাকে এই ওয়েবসাইটে নিয়ে আসছে। তুমি সার্চ করছো? করো নাই। তার মানে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা দিয়ে যে কোনো ওয়েব পেজ আমরা দেখতে পাচ্ছি, তার মানে এটাই ব্রাউজার। আর সার্চ ইঞ্জিন কি? এমন একটা টুল যেখানে আমরা কিছু সার্চ করে সকল ওয়েব পেজ থেকে খুঁজে বের করে আনতে পারবো। দ্যাটস ইট। বলো, যাদের কনফিউশন ছিল তাদের একদম ক্লিয়ার কিনা বলো। তোমাদের কনফিউশনটা লাগছে হচ্ছে যে ক্রোমের ভিতর ঢুকলে কেন তাইলে গুগল সার্চ ইঞ্জিন দেখায় বা গুগলের সার্চের অপশনটা দেখায়, এটাই তো কনফিউশন ছিল। সো একটা ব্রাউজারের ভিতরে যেই আমরা হচ্ছে ওই সার্চের যে সার্ভিসটা, যে টুলসটা, সেটা আমরা কি করি, গেইন করি বা সেটা আমরা ইউজ করি, ব্রাউজারের ভিতরে যেই আমরা ইউজ করি। ঠিক আছে, বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? হ্যাঁ, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। বলো সবাই ক্লিয়ার কিনা? সবাই একটা করে সি লিখো, সবাই একটা করে সি লিখো, তাহলে আমরা সামনের দিকে আগাবো। সবাই একটা করে সি লিখো, 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 সবাই একটা করে সি লিখো। ওকে, সবার সি কমেন্ট আমি দেখতেছি। ঠিক আছে, ডান ডান ডান। এখন আমাদের একটা পার্থক্য পড়তে হবে, এটাও খ নাম্বারে আসে, যে HTML কি একটা প্রোগ্রামিং ভাষা কিনা। প্রোগ্রামিং ভাষা তোমরা পড়বা অধ্যায় 5-এ। সো HTML কি একটা প্রোগ্রামিং ভাষা কিনা? উত্তর হচ্ছে না। যদি খ নাম্বারে আসে প্রথমে বলবো যে না, HTML একটা প্রোগ্রামিং ভাষা না। HTML কি ভাষা এটা আমরা একটু পরে পড়বো বা পরের ক্লাসে পড়বো। সো আপাতত আমরা জাস্ট পার্থক্যগুলা দেখি। আমাদের ওয়েব পেজ জানি কি ছিল? ওয়েব পেজ জানি কি ছিল? জাস্ট একটা ইলেকট্রনিক ফাইল, একটা ইলেকট্রনিক ফাইল যেটা আমরা ব্রাউজারে ওপেন করি।